প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার 2026 ফিলোসফি বা দর্শন বিষয়ের লাস্ট মিনিট সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে। যে সমস্ত শিক্ষার্থীরা দর্শনে লজিক কিছুই পারো না বা দর্শনে কিছুই পড়া হয়নি, তোমরাও একদিনের প্রস্তুতিতে খুব সহজেই 24 নাম্বার পেয়ে যাবে। কিভাবে পড়বে, কোন অধ্যায়গুলি পড়বে, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকম আরও এডুকেশনাল ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। সবার আগে বলি, তোমাদের দর্শনের সিলেবাসের মোট 2টি ইউনিট রয়েছে, অর্থাৎ ইউনিট 1 যেখানে 22 নম্বর থাকবে এবং ইউনিট 2 যেখানে তোমাদের 18 নম্বর থাকবে। তবে ইউনিট 1-এর আবার 2টি অংশ রয়েছে। প্রথম অংশ যেটি সম্পূর্ণ লজিক্যাল পার্ট, যেখানে লজিক করতে হয়, এখানে 4টি অধ্যায় রয়েছে। আর দ্বিতীয় অংশে রয়েছে 3টি অধ্যায়, যেখান থেকে মান 6-এর বড় নোট আসবে। ইউনিট 1 ওয়েস্টার্ন লজিক এর যে দ্বিতীয় অংশটি রয়েছে সেখানে 3টি অধ্যায় আছে, যার মধ্যে পঞ্চম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ, ষষ্ঠ অধ্যায় কারণ, সপ্তম অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই 3টি অধ্যায় থেকে শুধুমাত্র 6-এর প্রশ্ন পরীক্ষায় আসবে 2টি, লিখতে হবে যে কোনো একটি। যে সমস্ত শিক্ষার্থীরা লজিক কিছুই পারো না, তোমরা এই অধ্যায়গুলি সবার আগে পড়বে। তবে এখানে যে 3টি অধ্যায় রয়েছে এর মধ্যে যে কোনো 2টি অধ্যায় তুমি সবার আগে পড়বে, কারণ 2টি অধ্যায় পড়লেই তুমি পরীক্ষায় প্রশ্ন লিখে আসতে পারবে। পঞ্চম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ, যেহেতু এই অধ্যায়টি একটু বড় তাই এখানে প্রশ্ন সংখ্যা একটু বেশি রাখা হয়েছে। প্রথমে পড়বে 1 আরোহ অনুমান কাকে বলে, অর্থাৎ আরোহ অনুমানের সংজ্ঞা, তার সঙ্গে আরোহ অনুমানের বৈশিষ্ট্য। 2 পড়বে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য। যে সমস্ত প্রশ্নের মধ্যে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আর 3 পর্বে আরোহ অনুমানের আকারগত ও বস্তুগত ভিত্তিগুলি আলোচনা করো। বা প্রশ্নটি সরাসরি এইভাবে না এসে আসতে পারে, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি 3 নম্বর, পর্যবেক্ষণ ও পরীক্ষণ 3 নম্বর, অর্থাৎ 3 + 3 6, এইভাবেও আসতে পারে। এরপর 4 পর্বে সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে, সাদৃশ্যমূলক আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য উদাহরণ সহ, খুবই গুরুত্বপূর্ণ। আর 6 পর্বে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কী বোঝো, বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য, তার সঙ্গে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 7 পর্বে আরোহমূলক লাভ কী, এর সঙ্গে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বিভিন্ন স্তর। আর এই অধ্যায় থেকে 8 পর্বে অবৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন, তার সঙ্গে এর ব্যবহারিক মূল্য। এরপর ষষ্ঠ অধ্যায় কারণ, এখান থেকে পড়বে 1 মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন, লক্ষণ বলতে কারণের সংজ্ঞা মিলের মতে। এর সঙ্গে কারণের গুণগত লক্ষণটি আলোচনা করো। 2 কারণের পরিমাণগত লক্ষণটি আলোচনা করো, অথবা কারণের গুণগত লক্ষণ এবং পরিমাণগত লক্ষণ একসঙ্গেও আসতে পারে। এরপর 3 শর্ত কাকে বলে, শর্ত কয় প্রকার ও কী কী, প্রত্যেক শর্তের উদাহরণ। এরপর 4 উদাহরণ সহ আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত এর মধ্যে পার্থক্যগুলো দেখে রাখবে। আর 5 পর্বে কারণ কাকে বলে, তার সঙ্গে শর্তের সংজ্ঞা আর কারণ ও শর্তের মধ্যে পার্থক্য। আর এখান থেকে 6 পর্বে বহু কারণবাদ বলতে কী বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। বহু কারণবাদ থেকে মুক্ত হওয়ার উপায় কী। এরপর সপ্তম অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে 4টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। মিলের অন্বয়ী পদ্ধতি, মিলের ব্যতিরেকী পদ্ধতি, মিলের অন্বয় ব্যতিরেকী বা যেটিকে যুগ্ম পদ্ধতিও বলা হয়, আর মিলের স্বপরিবর্তন পদ্ধতি। প্রত্যেকটি পদ্ধতি পড়বে, তার সঙ্গে তোমরা সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত আর সুবিধা অসুবিধা দেখে রাখবে। আশা করি এই 4টির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আর এই অধ্যায় থেকে যদি চেনা ছকের বাইরে কঠিন প্রশ্ন হয় তাহলে এই 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি পরীক্ষায় আসার চান্স রয়েছে। 1 মিলের পরীক্ষণমূলক পদ্ধতি বলতে কী বোঝো, এই পদ্ধতি কয় প্রকার ও কী কী, এর মধ্যে মৌলিক পদ্ধতি কোনগুলি। আর 2 অপসারণের নিয়ম কাকে বলে, যে কোনো 2টি অপসারণের নিয়ম উল্লেখ করো এবং তার কোনটি কোন পদ্ধতির ভিত্তি তা লেখো। এরপর ইউনিট 2, এখানে তোমাদের 18 নম্বর থাকবে। এই ইউনিট 2-এ তোমাদের 3টি টপিক রয়েছে, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এবং গান্ধীজি। যে কোনো 2টি টপিক তোমরা খুব ভালো করে পড়বে, 3টি টপিক না পড়লেও হবে। যাদের পক্ষে পড়া সম্ভব পড়বে, নচেত না পড়লেও কোনো অসুবিধা হবে না। এখানে তোমাদের মান 3-এর 4টি প্রশ্ন আসবে, লিখতে হবে যে কোনো 2টি 6 নম্বর।
রবীন্দ্রনাথ, এখান থেকে পড়বে ১, রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতাবাদী দার্শনিক বলা হয় কেন? ২, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানবতাবাদের সংজ্ঞা দাও। ৩, রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় কোন সত্তাকে মানব ব্রহ্ম বলেছেন এবং কেন? ৪, বিশ্ব মানবতাবাদ কী? ৫ পড়বে রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কীরূপ দ্বৈততা অর্থাৎ ডিউয়ালিটি এর কথা উল্লেখ করেছেন। ৬, রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে ব্যক্তি মানব ও বিশ্ব মানব নামক দুটি সত্তার স্বরূপ বিশ্লেষণ করো। এরপর বিবেকানন্দ, ১, কর্মযোগ ও সমাজসেবা, অথবা বিবেকানন্দের মধ্যে কর্মযোগ এবং সমাজ সেবার মধ্যে সম্পর্ক কী? এভাবেও আসতে পারে। ২, কর্মযোগ ও চরিত্র গঠন, অথবা বিবেকানন্দের কর্মযোগ ও চরিত্র গঠনের মধ্যে সম্বন্ধ কী? ৩, ব্যবহারিক বেদান্ত ও কর্মযোগ, অথবা বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত ও কর্মযোগের মধ্যে সম্বন্ধ কী? ৪, নিষ্কাম কর্ম ও কর্মযোগ। ৫, বিবেকানন্দ কেন কর্মযোগ এবং জ্ঞানযোগকে অবিরোধী যোগোদয় বলে উল্লেখ করেছেন? ৬, বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য, রজ, তম এই ৩ প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন? ৭ পর্বে স্বামীজির নিষ্কাম কর্মের ধারণায় সেবা শব্দটির তাৎপর্য কী? ৮, নিষ্কাম কর্মকে কি সত্যি নিষ্কাম বলা যায়? অথবা আসতে পারে সকল কর্ম তাকে অর্পণ করো, এ কথার তাৎপর্য বিবেকানন্দকে অনুসরণ করে ব্যাখ্যা করো। আর ৯ পর্বে বিবেকানন্দের মতে ধর্ম কী? এরপর গান্ধীজি, এখান থেকে পড়বে ১, অহিংসা কথাটির সমার্থক, সদর্থক ও নর্থক অর্থ ব্যাখ্যা করো। ২, ব্যাখ্যা করো অহিংসা হলো মানুষের প্রকৃতি, অথবা অহিংসা হলো মানুষের প্রকৃতিগত ধর্ম ব্যাখ্যা করো। ৩, ব্যাখ্যা করো অহিংসা ও সত্য, অথবা অহিংসা ও সত্যের মধ্যে সম্পর্ক। ৪, ব্যাখ্যা করো অহিংসা ও সত্যাগ্রহ। ৫ পর্বে মহাত্মা গান্ধী অহিংসা বলতে কি বুঝিয়েছেন? ৬, সর্বোদয় কথাটির অর্থ কী? গান্ধীজি সর্বোদয়ের ধারণাটি কোথা থেকে সংগ্রহ করেছেন? এরপর ৮, গান্ধীজির অহিংসা মতাদর্শের উৎস কী কী? এরপর মান ৬। মান ৬-এর প্রশ্ন তোমাদের পরীক্ষায় মোট ৪টি আসবে, লিখতে হবে যে কোনো 2টি। আর 3টি টপিক রয়েছে, যে কোনো 2টি টপিক পড়লেই হবে। রবীন্দ্রনাথ, এখান থেকে পড়বে ১, রবীন্দ্রনাথের মানবতাবাদের বিভিন্ন উৎসগুলি বিশ্লেষণমূলক আলোচনা করো। উৎস, অথবা আসতে পারে রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল ভিত্তি আলোচনা করো। উৎস বলতেই ভিত্তি। ২, মনুষ্যত্ব হলো মানুষের আসল ধর্ম, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। বা আসতে পারে মানবতাবাদ ও ধর্মের সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকে ব্যাখ্যা করো, অথবা রবীন্দ্রনাথের মানবধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, তোমরা প্রশ্নটি খুব ভালো করে দেখে নাও। এরপর ৩, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের ব্যবহারিক তাৎপর্য কী? অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কিভাবে মানবতাবাদ প্রকাশিত হয়েছে? আর এখান থেকে ৪ পড়বে মানবতাবাদ কী? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানবধর্ম ও মানবতাবাদ আলোচনা করো, অথবা মানবতাবাদ কী? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর বিবেকানন্দ, এখান থেকে পড়বে ১, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো, অথবা কর্মযোগ বলতে কী বোঝো? কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের দার্শনিক ভাবনা ব্যাখ্যা করো। বা আসতে পারে কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো, অথবা কর্মবাদ বলতে কী বোঝো? বিবেকানন্দের কর্মযোগের ধারণা ব্যাখ্যা করো। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, অথবা কর্মযোগ বলতে কী বোঝো? বিবেকানন্দ কীভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন? এই প্রশ্নটি আরও ঘুরে আসতে পারে, কর্মযোগ বলতে স্বামী বিবেকানন্দ কী বুঝিয়েছেন, অর্থাৎ কর্মযোগের সংজ্ঞা, তার সঙ্গে কর্মযোগ ও মুক্তির সম্পর্ক। এরপর ২, বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করো। ৩, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কী? বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন? অথবা সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে প্রভেদ করো, প্রভেদ বলতে পার্থক্য। স্বামী বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মের স্বরূপ নির্দেশ করেছেন? একই প্রশ্ন। এরপর গান্ধীজি, এখান থেকে মাত্র 5টি প্রশ্ন। ১, গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কীভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন? ২, গান্ধীজির অহিংসা নীতির মূল বৈশিষ্ট্য, অথবা গান্ধীজির অহিংসা নীতির সংক্ষিপ্ত আলোচনা করো। বা আসতে পারে গান্ধীজির অহিংসা নীতির ব্যবহারিক দিকগুলি কী কী? অহিংসার মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ৩, অহিংসার মূল নীতিগুলি কী কী? অহিংসার তাৎপর্য গান্ধীজিকে অনুসরণ করে ব্যাখ্যা করো। ৪, গান্ধীজির অহিংসার নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তিগুলি আলোচনা করো। আর ৫ পর্বে অহিংসা ও সর্বোদয় এবং অহিংসা ও ভালোবাসা। এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা এতগুলি প্রশ্ন পড়তে পারবে না, রবীন্দ্রনাথ থেকে মানবতাবাদ এবং বিশ্ব মানবতাবাদ এই 2টি নোটস পড়ো। আর বিবেকানন্দ থেকে সকাম ও নিষ্কাম কর্মের ধারণা, তার সঙ্গে কর্মযোগ আর প্রয়োগমূলক বেদান্ত এই 2টি নোটস পড়ো।
আর গান্ধীজি থেকে অহিংসার স্বরূপ ও গুরুত্ব আর বৈশিষ্ট্য। এই নোটসগুলি দেখলেই তুমি সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আর ইউনিট 1 অর্থাৎ লজিক্যাল পার্ট থেকে যে 4টি অধ্যায় থেকে লজিক সংক্রান্ত প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেওয়া হলো, তোমরা সেখান থেকে দেখে নেবে।